সো ভারত এখন এতিম। নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির সাফল্য না, ব্যর্থতা 100-তে 100। এটা একটা ভালো দিক যে উগ্রপন্থার পরাজয় হচ্ছে। চায়না যত চাপ দেবে ভারত তখন ভদ্র হয়ে যাবে। কারণ এবার কংগ্রেসরা, আমাদের কথা বিশ্বাস করা দরকার নেই, কংগ্রেস আজকেও, ভারতের কংগ্রেস আজকেও প্রেস কনফারেন্স করে বলেছে যে অল ওয়েদার ফ্রেন্ড আমাদের যারা, অর্থাৎ রাশিয়া, সেই রাশিয়াও এবার ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষে ছিল না। আমরা চোখে চোখ রেখে বুক উঁচু করে কথা বলবো, কারণ ভারতের মুখ্যমন্ত্রীর মর্যাদা সম্পন্ন শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা পরাজিত করে ভারতকে সাংঘাতিকভাবে পরাজিত রাজনৈতিকভাবে 5ই আগস্ট হয়েছে। আবার এটাও সত্যি, কেউ যদি এও কল্পনা করেন যে সব মিলে ভারতকে জিরো করে দেবে, আমেরিকা সেটাও করতে দেবে না। সারা বিশ্বের মাতবর হচ্ছে, যুদ্ধের মাতবর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় অস্ত্র বিক্রেতা দেশগুলো। ইদানিংকালে চায়নাও যুক্ত হয়েছে। তাদের দরকার যুদ্ধ যুদ্ধ খেলা। সে কারণেই কাশ্মীর গত 70 বছর ধরে যুদ্ধ অস্ত্র বিক্রেতাদের কাছে একটা বিশাল গেম। সেজন্যই কাশ্মীরকে জিয়ে রাখা হয়েছে। আপনাকে আমি আর আগেও বলেছিলাম, আপনি দেখেছেন কিনা, ডয়েচ ভিলা টিভি থেকে কাশ্মীরের ওপরে একটা সিনেমা বানিয়েছিল, সরি ডকুমেন্টারি বানিয়েছিল। তাতে বলেছিল কাশ্মীর কেন ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহ অন্যান্য দেশগুলো, ফ্রান্স, যারা অস্ত্র বিক্রি করে তাদের কাছে এটা একটা গোল্ডেন প্রজেক্ট। বুঝতে পেরেছেন? কাজে এগুলো আপনি এবার আমি কিন্তু, আপনি যদি আর্কাইভে ফিরে দেখেন, আমি কিন্তু বহুদিন বলেছি এবং এই যে কলিমুল্লাহ সাহেবের সঙ্গে দ্বিমত করেও বলেছি যে না, ভারত পাকিস্তান ফুল ওয়ার কোনদিন করবে না, কনভেনশনাল ওয়ারও করবে না। এ বলবে আমি রাত্রে গিয়ে ওকে মেরে এসছি, ও বলবে আমি ভারতের মধ্যে ঢুকে কিছু মেরেছি। যেটা হবে, দুই দেশের যেটা হয়েছে, কিছু সাধারণ মানুষ মারা গেছে, পেহেলগামে একটা বর্বরচিত হামলা হয়েছে, পাকিস্তানও সাধারণ মানুষ অনেক মারা গেছে ওই আপনার পাঞ্জাব সীমান্ত দিয়ে। যারা মেইন দায়ী দুই দেশেরই মিলিটারি ব্রোক্র্যাট এবং যুদ্ধবাজরা, তাদের গায়ে আপনার ওই টোকাটাও কেউ দিতে পারে। এটা হচ্ছে ফ্যাক্ট। এবং আপনি আরেকটা জিনিস মনির, সমস্যার গভীরে না ঢুকলে আপনি সমস্যা দেখে আলাপ করতে পারবেন না। 1947 সালে ভারত পাকিস্তান হওয়ার পরে ভারত কিন্তু ধর্মনিরপেক্ষতার লাইনে গেছে। জওহরলাল নেহেরু, গান্ধী, মৌলানা আজাদ সহ, বল্লভভাই প্যাটেল সহ তারা বলেছে যারা চলে গেছে গেছে, এখন সবাই মিলে আমরা ভারতটাকে গড়ি। সেই হিসাবে নেহেরু গান্ধীর ভারত অন্য এখনকার নরেন্দ্র মোদীর কট্টর দক্ষিণপন্থী হিন্দুত্ব, এখানে যেন কেউ ভুল না বোঝে, আমি সকল ধর্মের প্রতি, আমার নিজের ধর্ম তো আমার প্রিয়, কিন্তু সকল ধর্মের প্রতি সহনশীল। কোনো ধর্মীয় পুস্তক কিতাবে আমি পাইনি যে আরেক ধর্মের লোককে ধরে মারো, কোনো ধর্মই বলা নেই। কিন্তু হিন্দুত্ব হচ্ছে ঠিক যেরকম আপনার ইসরায়েলে, আপনি কি এটা জানেন কিনা, বিশ্বের অনেক ইহুদিরা আছে যারা ইসরায়েলে যায় না। তারা বলে ইসরায়েল ইজ এ সিন স্টেট, ইসরায়েল হচ্ছে পাপীদের রাষ্ট্র। তারা জায়নবাদের বিরুদ্ধে, অর্থাৎ মানে ইহুদি ধর্মের যে পলিটিক্যাল ইডিওলজি, জঙ্গি ইডিওলজি, যার মানে আপনার মূর্ত প্রতীক হচ্ছে নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহুরা, অর্থাৎ মানে মানুষকে মারা, গাজাকে খেয়ে ফেলা, প্যালেস্টাইনের উপর নিরন্তর অত্যাচার করা, অন্যের দেশ দখল করা, এটা হচ্ছে জায়নবাদ। ঠিক সেরকম ভারতে হিন্দুত্ববাদ আপনার হচ্ছে সেই ইডিওলজি। আজকে 1925 সালে আরএসএস হয়েছিল। এটা না বুঝলে আমরা ভারতের শয়তানিগুলো বুঝতে পারবো না। আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক, তারা 1925 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারা 35 সালে বলেছিল স্বাধীন ভারতে দুইটা দেশ হবে, একটাতে থাকবে হিন্দুরা আর একটাতে থাকবে মুসলমান, খ্রিস্টান আর সংখ্যা ওই যে নমশূদ্র, অর্থাৎ যারা আপনার হিন্দুদের চোখে মানে ব্রাহ্মণদের চোখে নিম্ন জাতের। কাজেই আমরা যেরকম জিন্নার মুসলিম লীগের অত্যাচারও দেখেছি, আর হিন্দুত্ববাদেরও অত্যাচার এখন প্রতিনিয়ত টের পাচ্ছি। যে কারণে আমাদেরও প্রত্যাশা, আমাদের সরকার স্বাধীনভাবে যেরকম নীতি নেবে, ভারতও আমার কাছে মনে হচ্ছে এই কট্টর দক্ষিণপন্থী নীতি থেকে আগামী নির্বাচনে হয়তোবা মোদির পরাজয় ঘটবে। কারণ সব মিলে মোদির পররাষ্ট্রনীতির সাফল্য একদম শূন্যের কোঠায়। পাকিস্তানের এই দুইটা
পদ পাওয়ায় আমি খুবই আনন্দিত। পাকিস্তানেও আপনার রাজনৈতিক শক্তিগুলো আরো সংগঠিত হচ্ছে, এবং ভারতও যেভাবে রাহুল গান্ধী এই 4000 কিলোমিটার হেঁটে মোদির বিরুদ্ধে লড়াই করছে, আমাদের দেশের নেতাদের মতো না। আমাদের মতো আপনার এই টক শো আসে আর প্রেস ক্লাবের লোক থাকে 12টা, ক্যামেরাম্যান থেকে 28টা, রাজনীতি শেষ। এ তো আর বঙ্গবন্ধু আর ভাসানির মতো রাজনীতি না যে গ্রামে গ্রামে যাচ্ছে। এই যে আপনার নতুন বন্দোবস্তের কথা যে আমার ছোট ভাইরা বলল, তাদেরও আমি কোথাও কোনো মুভমেন্ট দেখি না। কি রাজনীতি করবে কি করবে, যাক সেটা তাদের ব্যাপার, ভালো বুঝুক তারা। তো আমি যেটা বরং শেষ করি সেটা হচ্ছে পাকিস্তান, ভারতের বরাক নদী সহ চায়না যে স্ট্রং অবস্থান নিচ্ছে, এইটা বাংলাদেশের জন্য অত্যন্ত সুখকর মুহূর্ত। আমাদের বিখ্যাত, যদিও হিন্দুত্ববাদী নেতা, কিন্তু নরেন্দ্র মোদীর মতো কসাই ছিল না, গুজরাটের কসাই ছিল না আপনার অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিল যে ইউ ক্যান্ট চেঞ্জ ইউর নেইবার, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড। তো নেইবারের সঙ্গে পারস্পরিক সম্মানে শ্রদ্ধায় থাকলে উভয় দেশের মঙ্গল, না হলে উভয় দেশের ক্ষতি। আমিও মনে করি, আমি তো আর আমার ম্যাপ বদলাতে পারবো না, 4500 কিলোমিটার ভারতের সঙ্গে আমার ম্যাপ, কিন্তু সেইখানে আমরা চোখে চোখ রেখে বুক উঁচু করে কথা বলবো। কারণ ভারতের মুখ্যমন্ত্রীর মর্যাদা সম্পন্ন শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের ছাত্র জনতা পরাজিত করে ভারতকে সাংঘাতিকভাবে পরাজিত রাজনৈতিকভাবে 5ই আগস্টই হয়েছে। তারপরও আমাদের প্রধান উপদেষ্টা অনেকবার চেষ্টা করেও দেখা করেছে ভারতের নরেন্দ্র মোদীর সঙ্গে, এটি পরাজয় না, এটি আমাদের জয়। অর্থাৎ আমরা বলছি, তোমরা জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক করো, সরকার টু সরকার সম্পর্ক করো, এবং তোমরা যদি আমাদেরকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সম্মান করো, আমরাও সম্মান করব। তোমরা না মানলে আমরাও যেভাবে ডিপ্লোম্যাটিক অসম্মান করতে হয় সেইটা করব। এবং চায়না এইভাবে, যেটা হাসিন ভাই সহ অন্যরা বললেন, কলিমুল্লাহ সাহেব, বাগদাদের যে বিষয়, এগুলো যখন যত চালু করবে, আপনি বলে না পড়া কঠিন করে ধরলে ছেলেরাও পরীক্ষা পড়া ভালো করে পাঠ করে, তো চায়না যত চাপ দেবে ভারত তখন ভদ্র হয়ে যাবে। কারণ এবার কংগ্রেসরা, আমাদের কথা বিশ্বাস করা দরকার নেই, কংগ্রেস আজকেও, ভারতের কংগ্রেস আজকেও প্রেস কনফারেন্স করে বলেছে যে অল ওয়েদার ফ্রেন্ড আমাদের যারা, অর্থাৎ রাশিয়া, সেই রাশিয়াও এবার ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের পক্ষে ছিল না। সো ভারত এখন এতিম। নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির সাফল্য না, ব্যর্থতা 100তে 100। এটা একটা ভালো দিক যে উগ্রপন্থার পরাজয় হচ্ছে। আমরাও চাই সব দেশ শান্তিপূর্ণভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে থাকুক, যার যার দেশ নিয়ে থাকো, আরেক দেশে মাতবরি করবা না। আর পুশিনের ব্যাপারে যেটা বলছেন আপনি, ভারত, আমার মনে আছে আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র, হাসিন ভাই জানেন, নিশ্চয়ই জানেন, অন্যরাও জানেন, রাজশাহীতে একটা ডেপুটি হাই কমিশনার রাজশাহী অঞ্চলে ভিসা দেয়, ওই অফিস আমরা ঘেরাও করেছিলাম। কারণ 92-93 সালে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী, তখনও ভারত এরকম পুশিন চালু করেছিল। আমরা ছাত্র সংগঠনগুলো তো সেদিন প্রতিবাদ করেছিলাম। তা আমি মনে করি আমাদের সরকারেরও লেট বেটার দেন নেভার, অনতিবিলম্বে প্রতিবাদ করা দরকার। ভারতের এখানকার হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক রীতিনীতি মেনেই প্রতিবাদ করা, অনতিবিলম্বে এই অন্যায় কাজ বন্ধ হোক। আর আমাদের নাগরিকদের আমি অনুরোধ করব, অন্যায়ভাবে বর্ডার পার হয়ে ভারতে যাওয়ার দরকার নেই, সুখে দুঃখে আপনি আমাদের দেশেই থাকেন। কারণ এখন পর্যন্ত যেটা নিউজ, যেটা ভারত বাংলাদেশের গভর্নমেন্টের, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের খোঁজ নিয়েছি, এখানে আমাদের বাংলাদেশের নাগরিক ছাড়া ওদের দেশের কোনো নাগরিককে এখনো পুশিন করেনি। কাজে এইটা হচ্ছে রিয়েলিটি। আমরাও নানা কারণে যেতে হয়, তো সেটা গেলে বৈধভাবে যান, ভিসা পাসপোর্ট নিয়ে যাওয়া দরকার। আর তারপরও এই মানবাধিকার লঙ্ঘন করে এইভাবে পুশিন করার তীব্র নিন্দা করি, এবং আমি প্রত্যাশা করি সৃষ্টিকর্তার কাছে যে চায়না আরো স্ট্রংলি এই বাঁধের কাজ করুক, জলাধার সংরক্ষণের কাজ করুক, তাহলে দেখবেন ভারতের অনেক কমে যাবে, আমাদের জন্য পানি সমস্যার সমাধান করতে সহায়তা হবে। আরেকটা বলে আমি শেষ করছি, ভারতে তো বেশিরভাগই মোদির দালাল মিডিয়া, আমাদের দেশও যেরকম ছিল বা আছে, কিন্তু সেখানে কিছু বিকল্প মিডিয়া আছে, তাদের একজন হচ্ছে
হাসিন ভাইকে আমি অনুরোধ করবো ওই নিউজগুলো একটু দেখবেন। তারা দেশের মধ্যে ভালো রিপোর্ট করে। রাবিশ কুমার বলেছে যে ইন্দাস চুক্তি স্থগিত করলেও ভারতের ওই অবকাঠামো নাই যে বর্ষাকালের ওই পানি সে এখানে ধরে রাখতে পারবে, কারণ পানি পাকিস্তানে যাবে। এগুলো হচ্ছে মোদির ডোমেস্টিক রাজনীতিতে নিজেদেরকে প্রাধান্য করার জন্য। তো আমি এ কথা বলি প্রথম পর্ব রাখছি, এবং শুরুতেই যেটা বলা উচিত ছিল, আবারও দর্শক সহ, আলোচক সহ, আপনাকে সহ সারা দেশের বাংলাদেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ত্যাগের মহিমা নিয়ে যেন আমরা সমতা এবং মমতার মেলবন্ধন গড়ে তুলি, যাতে আত্মশুদ্ধি প্রত্যেকেই আমরা করি। ধন্যবাদ।